আজকের নাটক সামনেই পথ। মূল গল্প জাকিয়া সুলতানা, বেতার নাট্যরূপ আব্দুল হাই দরবার, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান সামনেই পথ। যেদিন ভাবি একটু সকাল সকাল অফিস যাব, সেদিনই দেরিটা বেশি হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠলেই তো পারো। আমি তো সেই 6টা থেকেই তাড়া দিচ্ছি। নাস্তা টেবিলে দিয়ে 3-4 বার ডাকলাম, তবুও তো গা তুললে না। এখন নাকে মুখে গুঁজে নিয়ে জোর কদম বেরিয়ে পড়ো। 5:30 ডাকলেই তো পারতে, নামাজও পড়া হতো, সকাল সকাল যাওয়াটাও হতো। আমি নামাজে যাবার আগে তোমাকে ডেকে গেছি, ওঠোনি। আজ এত তাড়াতাড়ি যেতে চাইছো কেন? অফিসে একটা ইন্টারভিউ আছে। তোমাদের অফিসে ইন্টারভিউ দুলাল জানে? এই ঢাকা শহরের কোন অফিসে কখন কিসের ইন্টারভিউ, তার সবই দুলালের জানা থাকে। তাহলেও তৈরি হচ্ছে না যে? ইন্টারভিউ হলেই কি দুলালকে হাজিরা দিতে হবে? তুমি কি মনে করো আমাদের দুলাল সরকারি ব্যাংকে মেসেঞ্জারের চাকরি নেবে? তোমাদের এত বড় ব্যাংক 2 বছর পর লোক নিচ্ছ, তাও মেসেঞ্জার? শিক্ষিত এবং অশিক্ষিত বেকার যারা, তারা কাজ চায়, হোক সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের। কারেক্ট, 100% কারেক্ট। তা না হলে সমিতি হবে, সমিতির নাম হবে বেকার যুব সমিতি। তোমাদের ওই এক পেশে সিদ্ধান্ত বদলাতে হবে দুলাল, কারণ শিক্ষিতা বেকার মেয়েদের সংখ্যাও কিন্তু কম নয়। ইয়েস, যথার্থ বলেছো ভাবি। সমিতির নামটা তাহলে পাল্টাতে হবে। তা না হয় হবে, কিন্তু এই 7 সকালে ফিটফাট হয়ে যাচ্ছিস কোথায়? মানে আমার এক বন্ধুর বাসায়, ওর ছোট ভাই, গ্রাম সম্পর্কের ভাই তোমাদের ব্যাংকে আজ ইন্টারভিউ দেবে। আমি ওকে সঙ্গে নিয়ে তোমাদের অফিসে যাব। আকবর ভাইয়া, মানে তোমাদের জিএম সাহেবের সঙ্গে ওকে নিয়ে কথা বলবো। শুনলে রিমি, তোমার গুণধর দেবর মিস্টার দুলালের কথা শুনলে? নিজে এমএ পাশ করে বেকার, আজ 2 বছর নিজের কোনো হিল্লে করতে পারছে না, অথচ তিনি পরোপকারে ব্যস্ত। মানুষ মানুষের জন্যে, কথাটা ভুলে গেলে চলবে না ভাইয়া। ঠিক আছে, চালিয়ে যাও। যতদিন সবল এবং সুস্থ আছি, তোমরা সবাই জনসেবা চালিয়ে যাও। আসি, আল্লাহ হাফেজ। দুলালে যাচ্ছিস? হ্যাঁ, 7:30 বাজে যে। নাস্তা না করে কোথাও যাওয়া হবে না, বস, কিছু খেয়ে তবেই বেরোবি। যথাজ্ঞা সম্রাজ্ঞী। এই রে, এই 7 সকালে একটা মিথ্যে কথা বলে ফেললাম। যাবো তো মিলির সঙ্গে দেখা করতে ইউনিভার্সিটিতে, অথচ ভাইয়া ভাবিকে বললাম। না না, কাজটা ভালো করিনি। জন্মের পর বাবা মাকে হারিয়েছি, তখন আমার বয়স 5 কি 6। ভাইয়া কলেজ পাশ করেছেন, আমাদের মুখ চেয়ে চাকরি নিলেন, তারপর প্রাইভেট পড়ে এমএ পাশ করলেন। রিমি ভাবি এলেন তার জীবনে ছায়ার মতো। আমি আর রিনি যেন মাকেই ফিরে পেলাম। ওদেরকে এত বড় একটা মিথ্যে কথা বলা, না না, কাজটা ঠিক হয়নি মোটেই। কি ঠিক হয়নি রে ভাইয়া? তোর এখন এখানে আসাটা। এই, ভাবি কোথায় রে? পায়েসটা খেয়ে নে, ভাবি চা নিয়ে আসছেন। বাহ, ভেরি সুইট, খুব মিষ্টি হয়েছে রিনি। খাবি? পরে খাবো, তুই খেয়ে বেরিয়ে গেলে ভাবির সঙ্গে বসে খাবো। তোর জন্য আজ 1 ডজন লাল চুড়ি নিয়ে আসবো। গুল মারছিস? শুনে কি তাই মনে হচ্ছে? না, প্রায় ওরকম বলিস কি না তাই। দাঁড়া, চাকরি একটা হোক না আগে, তারপর লাল চুড়ি, লাল ফিতে, লাল বেনারসি, লাল ওড়না। বিশ্বাস হচ্ছে না বুঝি? কি করে হবে? বেকার বড় ভাইয়ের কথা তোর মতো স্কুল পড়ুয়া বোনেরা সহজে বিশ্বাস করতে চায় না। ভাইয়া, এটাই তো স্বাভাবিক রে রিনি, অভিশাপ। বেকারত্ব মস্ত বড় একটা অভিশাপ। ভাবিস নে, চিরদিন তো আর বেকার থাকবো না, মাত্র তো 2 বছর, সামনে অনেক দিন পড়ে আছে। তোর চা। ভাবি, বসো, তোমার সঙ্গে জরুরি একটা আলাপ আছে। জরুরি আলাপ? তো রিনি? না না, রিনিকে সরে যেতে হবে না, আলাপটা ওর সামনেই করা যাবে। ভাবি, আমি একটু আগে মস্ত বড় একটা মিথ্যে কথা বলে ফেলেছি। কার সঙ্গে? ভাইয়া আর ভাবির সঙ্গে। কিসের মিথ্যে কথা রে? আরে ওই যে বললাম না, এক বন্ধুর ভাইকে মানে নিয়ে যাচ্ছি, ওটাই মিথ্যে কথা। যাচ্ছি আসলে অন্য কাজে। তাই বল, তা ফিরবি কখন? দুপুরে সময় মতো খাবার টেবিলে। তবে
কাজটা হয়ে গেলে খুব শীঘ্রই ফিরবো। পকেটে কিছু আছে? গতকাল যে 20 টাকা দিয়েছ, এখনো কিছু আছে। এ ভাবি, তুমি ভাইয়াকে বিকেলে বিষয়টা বুঝিয়ে বলো। হ্যাঁ, এমন মিথ্যে কথা আর কখনো হবে না। শোন ভাইয়া, আমার চুড়ি তোকে আনতে হবে না। ভাবি আজই আমাকে চুড়ি কিনে দেবেন। সত্যি? হ্যাঁ রে, 1 মাস ধরে বায়না ধরে বসে আছে আমাদের এই সোনামণি রিম নিয়ে। আজ চুড়ি কিনে দিতেই হবে। বাঁচালে ভাবি, বাঁচালে। রেনি, ভাবি দেবে চুড়ি আর আমি নিয়ে আসবো লাল ফিতে। আল্লাহ হাফেজ। পাগল। এটা এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই না। কোথায় তুমি চাকরির ইন্টারভিউ দেবে তা না, আমাকে ইন্টারভিউ দিতে হবে এবং তার জন্য আজই কাজী অফিসে গিয়ে বিয়েও করতে হবে। বুঝতে চেষ্টা করো মিলি, বিজ্ঞাপনটা দেখো। এই দেখো, ওরা লিখেছেন প্রার্থীকে বিবাহিত হতে হবে। আমি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল হব এবং সেই চাকরি নেব, এটা তোমাকে কে বলেছে? বারে, আমি তো চেষ্টা করছি, মাসে গড়ে 2টো ইন্টারভিউ দিচ্ছি, চাকরি হচ্ছে না। তাই ভাবলাম তোমার একটা চাকরি চাই, তা না হলে। সংসারের দুঃখ কষ্ট অভাব অনটন কিছুতেই মিটবে না। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছ। সেজন্যই তো তোমাকে পাগল বলছি। আরে আমরা কি সংসার পেতেছি নাকি? পাতবো, তুমি ফাইনালটা দিলেই ভাবিকে বলে। দুলাল, বুঝতে চেষ্টা করো। আমি তো বলেছি আমি বদলে যাব না। তোমার একটা চাকরি হোক, তোমার ভাবিকে বলতে হবে না, আব্বুকে আমি নিজে বলবো। আমার চাকরি হচ্ছে না যে, তাই তো তোমাকে বলছি। স্কুলের যারা দেখাশোনা করেন তারা স্বজন, আর তুমিও অনার্স পাশ করেছো, ওরা তাই চেয়েছেন, তবে বিবাহিতা। আমি এই মুহূর্তে কোনো চাকরির কথা ভাবছি না দুলাল। সামনে পরীক্ষা, তারপর দেখব। আমার সমস্যাটা কি তোমার সমস্যা নয় মিলি? 1000 বার 1,00,000 বার, এবং সেজন্যই তোমাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে আমার পরীক্ষাটা পর্যন্ত। কিন্তু তোমার দুলাভাই যে জানিয়ে দিয়েছেন আমার মতো বেকারের সঙ্গে তোমার। দুলাভাই আমার লিগ্যাল অভিভাবক নন, কথাটা তোমাকে কতবার বলতে হবে? কিন্তু তার মতামতকে তোমরা কি উপেক্ষা করতে পারবে? আমি তো জানি তোমার বাবার অসুস্থতার সুযোগে তোমার ভগ্নিপতি মিস্টার কামরান এখনও তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হত্যাকর্তা বিধাতা। অতএব তাকে ম্যানেজ করা আমার দায়িত্ব, আর তোমার দায়িত্ব হচ্ছে একটা চাকরি জোগাড় করা। তুমি যখন বলছো, চেষ্টা আমি করবই। তার মানে তোমার নিজের জন্য চাকরির প্রয়োজন নেই? ইন্টারভিউ দিতে আর ভালো লাগে না মিলি। আই এম ফেড আপ, বিরক্ত হয়ে গেছি। কেন যে ফিলসফি পড়তে গিয়েছিলাম। সাবজেক্ট কোনোটাই খারাপ নয় দুলাল, রেজাল্ট হচ্ছে বড় কথা। আমি তো এমনিতে সেকেন্ড ক্লাস সেকেন্ড হয়েছিলাম, তাহলে চাকরি আমার হচ্ছে না কেন? কত বললাম বিসিএসটা করো, করলে তুমি? আজকাল হয় তোমাকে টেকনিক্যালি যোগ্য হতে হবে, না হলে বিসিএস করতে হবে, না হলে ইন্টারভিউতে ভালো করলেও ভালো চাকরি হয়তো জুটবে না। সে যাকে, আমাকে ভালো ভালো ফাইনাল পরীক্ষাটা শেষ করতে দাও প্লিজ। ভাবিকে বলবো গিয়ে সব। পাগল। আমার মতো বেকার যারা, তারা বাধ্য হয়ে পাগল হয় মিলি। নেক্সট, পরের জনকে আসতে বলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন। মিস্টার তুহিন স্যার, প্রশ্ন করুন। আপনি গ্র্যাজুয়েট হয়ে মেসেঞ্জারের চাকরি চাইছেন কেন? ভালো চাকরি পাচ্ছি না বলে। আপাতত কি করছেন? ছাত্র পড়িয়ে যা পাই তাই দিয়ে কোনো রকমের সংসার চালাতে হয় স্যার। সংসার? হোয়াট ডু ইউ মিন? বৃদ্ধ বাবা, মা আর ছোট ভাই বোন সব মিলিয়ে 5 জনের সংসার স্যার। আপনার বাবা কি? বীর মুক্তিযোদ্ধা বলে এলাকায় নাম ডাক আছে। তিনিও আমার মতো গ্র্যাজুয়েট হয়ে আজীবন গ্রামের স্কুলে মাস্টারি করে এখন অন্ধ প্রায়। আপনিও তো সেই স্কুলে। শেষ বয়সে বাবার অসহায় অবস্থা দেখে ভরসা পাইনি স্যার। তার সঙ্গে আলাপ করে জানতে পেরেছি বেসরকারি স্কুলের মাস্টারদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। দীর্ঘদিন মানুষ গড়ার কারিগর থেকে জীবনের শেষ দিনগুলোতে শূন্য হাতে ঘরে ফিরতে হয়। স্যাড, ভেরি স্যাড। তাই তো আমি একটা চাকরি চাই, একটা চাকরি স্যার। চাইলেও পিয়নের চাকরি আপনাকে দিতে আমরা পারবো না ভাই। মর্যাদার কথা ভাবছেন স্যার? আমার তাতে কিচ্ছু আসবে যাবে না স্যার। আমি বাঁচতে চাই, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই স্যার। আচ্ছা, এখন আপনি আসুন, আমরা ভেবে দেখব। একে নেবেন স্যার? আগামী মাসে আমরা কয়েকজন কেরানি নেব। তুহিন, ওকে ডাকবেন, দেখি যদি কিছু করতে পারি। খুব ভালো হবে স্যার। আফটার অল মুক্তিযোদ্ধার ছেলে, তার উপর একজন স্কুল শিক্ষকের ছেলে, এটা আমাদের নৈতিক দায়িত্ব স্যার। থ্যাংক ইউ তুহিন।
দায়িত্ববোধ আমাদের নেই বলে এই দেশের আজ এই অবস্থা। তা না হলে কি নেই আমাদের বলুন। নেক্সট। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি তো একটা অফিসে আছেন, তারপরেও এখানে আসতে চাইছেন কেন? আর বলবেন না স্যার, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কোনো শোক নেই স্যার। রাত দিন কাজ করি, কিন্তু বেতন ভাতা বাড়ে না। তাছাড়া না আছে ভবিষ্যৎ, না আছে গ্যারান্টি। মালিক বিগড়ে গেলেই চাকরি চলে যায় স্যার। দায়িত্ব পালনে গড়িমসি করলে চাকরি তো যাবেই। যাকে সেসব কথা। শোনো ইয়াং ম্যান, জি স্যার। দুঃখ পেও না। তুমি তো চাকরি একটা করছো। জি স্যার। আমরা অন্য কাউকে নেব, আই মিন কোনো বেকারকে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট। আর কেউ নেই স্যার? তাহলে আসুন, আমার চেম্বারে আসুন, দেখি কাকে কাকে নেওয়া যায়। হ্যালো, ইয়েস, GM জোয়াদা স্পিকিং। জি জি, ইন্টারভিউ এইমাত্র শেষ হলো। জি জি না স্যার, ওটা আমাকে দিয়ে সম্ভব না স্যার। ইন্টারভিউ দিয়েছে 200-র ওপর, নেব মাত্র 5 জন। অনেকেই ভালো করেছে স্যার। সরি স্যার, আমি নিরুপায়। থ্যাংক ইউ স্যার। কে স্যার? আর বলবেন না, আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। একটা মেসেঞ্জারের চাকরি, তাও টেলিফোন। এ ধরনের কিছু লোকই দেশটাকে ডুবিয়েছে। দিন, ফাইলটা দিন। দুলাল ওর বন্ধুর ভাইকে নিয়ে না এসে ভালোই করেছে, এলে কথা শুনতে হতো। মিস্টার তোহিন, স্যার। ফাইল। সরি স্যার, এই নিন। কি ভাবছিলেন? ছোট ভাইটার কথা স্যার। ও, দুলালের কথা ভাববেন না। দুলালের চাকরি হবেই। বেকারদের কথাই ভাবা হচ্ছে, বাট ইট উইল টেক টাইম। ওকে ওকে স্যার। ওরা ঘুমিয়েছে? না, আগামী সপ্তাহে রিনির পরীক্ষা শুরু হবে, ও পড়ছে। দুলাল রোজকার অভ্যেস মতো পত্রিকা ঘাটছে। কত করে বললাম যে কলেজে জয়েন কর, আপাতত একটা হিললে হোক। না, মাস্টারি করবে না, আগের মতো মর্যাদা নেই। আরে মর্যাদা পাবার যোগ্যতা থাকতে হবে তো। তুমি কি বলতে চাও স্কুল কলেজে যাঁরা মাস্টারি করছেন তাদের যোগ্যতা নেই? আসলে ছেলেপুলেদের কাঁধে যে ভূত চড়ানো হয়েছে তা তো কেউ নামাবার চেষ্টা করছে না। চেষ্টা যে একেবারে হচ্ছে না সেটা ঠিক নয়। এ বড় শক্ত ভূত, তাই সহজে এ ভূত ছাড়ানো যাবে না। ভূতের ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। দুলাল আমাদের গোবেচারা মানুষ, তাই কলেজে চাকরিতে যেতে চায়নি। এ নিয়ে তুমি তো আর ওকে কম কিছু বলনি। হ্যাঁ বলেছি পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে যে চলতে পারে না তাকে ভালো মানুষ বলা যায় না। এলেন ভালো মানুষের সংজ্ঞা দেওয়ার মহাপণ্ডিত। ভালো মানুষ কজন দেখেছো জীবনে? সেটা বিতর্কিত ব্যাপার। তার আগে বলো, আজ যে এত ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছিলে কেন? আজ আমাদের দুলালের 22তম জন্মবার্ষিকী। এই চা, কথাটা তো আমি বেমালুম ভুলেই বসেছিলাম। ছি ছি ছি, ওর জন্য একটা নতুন জামা পর্যন্ত। আমি বিকেলে রিনিকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলাম, ওর জন্য লাল চুড়ি আর দুলুর জন্য জামা এনেছি। তুমি বাঁচিয়েছো আমাকে। তা তুমি যে কি সকালে অফিসে যাবার সময় কথাটা আমাকে বলতে পারতে। না না রিমি, কাজটা তুমি ভালো করনি। তোমার তো নড়াচড়া করা ঠিক নয়। ডাক্তার বলেছে আরো 1 সপ্তাহ নট নড়ন চড়ন। ডাক্তার ঠিকই বলেছেন, তবে বাড়ির কাছে না হলে আমি বাজারে যেতামই না। তোমাকেই পাশের বাড়ি থেকে ফোনে কথাটা মনে করিয়ে দিতাম। দুলালের একটা চাকরি না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। ও ইদানিং খুব মনমরা হয়ে থাকে। আজ বিকেলে নতুন পাঞ্জাবিটা হাতে নিয়ে একরকম কেঁদেই ফেলেছিল। বলো কি? হ্যাঁ, অনেকগুলো কষ্টের কথা দুলাল আমাকে বলেছে। কথাগুলো এখনো আমার কানে বাজছে। জানো ভাবি, যখন শহরের ব্যস্ত সড়কে পায়ে হেঁটে কিংবা রিকশায় চলতে থাকি, তখন ভাবি একটা ট্রাক কিংবা বেপরোয়া বাস কি আমায় গুড়িয়ে দিতে পারে না? দুলাল, তাহলে তো বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতাম। তোমরা হয়তো খুব করে কাঁদতে, ভাইয়া, রিনি, তুমি। না না, আর কিচ্ছু ভালো লাগে না। এই হাত পেতে সব কিছু নিতে এখন আর ভালো লাগে না ভাবি। আজকাল মিলিও বড় বেশি পাত্তা দিতে চায় না আমাকে। ওরে পাগল, তোকে নিয়ে কেবল তোরই ভাবনা, আমরা বুঝি ভাবি না? আর কত সান্ত্বনা দেবে ভাবি। মাকে ভালো করে মনেও নেই।
আমি আর রিনি তোমাকে মায়ের মতোই জানি। আমার কি মনে হয় জানো, মনে হয় আমরা দুটি ভাই বোন বেঁচে আছি বলেই তোমার কোল জুড়ে হয়তো কেউ আজও এলো না। ওরে না, না রে দুলাল, তোদের দুটোকে পেয়েই তো আমার কোল ভরে গেছে রে। নাই বা পেলাম নতুন অতিথি, তোরাই বা কম কিসে? তুই আর রিনি আমার দুটি সন্তান রে। ভাবি, নে পাঞ্জাবিটা গায়ে দে, দেখে আমি একটু হাসি। ভাবি, এই দেখো চুড়ি পরেছি। বাহ, চমৎকার মানিয়েছে। আয় কাছে আয়। বলো তো ভাইয়া, ওই পাঞ্জাবিটা কে পছন্দ করেছে? কে আবার? ভাবি? রিনির পছন্দ মতো ওটা কিনেছি। তাই তো এত পচা। ভাবি, পচা হলে খুলে ফেল। আগে তো তোমার পা ছুতে দাও, তারপর। ওহো, আরে ছাড় ছাড়, পা ছাড়। নগদ কিছু না পেলে তোমার চরণ আমি ছাড়ছি নে মা। দুলাল, আগামী মাসে ব্যাংকে লোক নেবে, ওকে দরখাস্ত করতে বলো। দরখাস্তে কিচ্ছু হয় না। আমি তোমার কোনো কৈফিয়ত আর শুনছি না। এবার আমার দুলালের জন্য তোমাদের ব্যাংকে একটা চাকরি চাই। ভাবি, ঘুমিয়েছো? না রে, আয়। এ কি, পা ধরে সালাম করছিস কেন? ওই যে বললাম, ওর জন্মদিন। সুখে থাক ভাই। শোন, ম্যানেজমেন্টের উপর একটা বই এনেছি, দেখিস। আগামী মাসে ব্যাংকে ইন্টারভিউ। ভাবি, আমাকে ব্যাংকে ইন্টারভিউ দিতে হবে? না, আমি দেব। তুই বইটা পড়ে আমাকে নোট করে দিবি, গর্থ। আর ইন্টারভিউ দিতে মন চায় না ভাবি, তবুও তোমরা বলছো যখন, দেব। যাই, রিনি আবার একা পড়তে ভয় পায়। এখনো আগের মতোই, এক্কেবারে ছেলে মানুষ। জানো রিমি, একদিনের একটা মজার ঘটনা তোমাকে বলিনি। আমি কি যেন একটা কাজে ভার্সিটিতে গিয়েছি, চা খাবো বলে ক্যান্টিনে যেতেই দুলাল একটি মেয়েকে রীতিমতো না চেনার ভান করে বেরিয়ে গেল। মেয়েটি দুলাল দুলাল শোনো বলে ওর পিছু নিলেও ও আমাকে দেখে ছুটে পালালো। গর্ধব। মেয়েটির নাম বিলি, সর্দার বাড়ির মেয়ে। দুলালের সঙ্গে খুব ভাব বলেছে আমাকে। হ্যাঁ, আমিও আঁচ করতে পেরেছিলাম। মেয়েটি অবশ্য আমার উপস্থিতি টের পায়নি। তোমারও সময় জ্ঞান নেই। তুমি বাবু ভর দুপুরে ভার্সিটি ক্যান্টিনে যাও কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যাবো না। সত্যিই তো, আমার কি আর ভার্সিটি ক্যান্টিনে যাবার বয়স আছে? তোমার আমার প্রথম পরিচয়টা কিন্তু মধুর ক্যান্টিনে হয়েছিল। আমি নোট করা শেষ করে নাস্তা করতে গিয়েছিলাম। ঢোকার পথেই আমার অসাবধানী হাতের ধাক্কায় তোমার হাতের নোট খাতাটি পড়ে যায়। তুমি কিছু বলার আগেই আমি ক্ষমা চেয়ে নিই। আমি তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম। তোমার আব্বা ছিলেন আমাদের গাঁয়ের একমাত্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি কিন্তু তোমাকে চিনতে পারিনি। আচ্ছা। বেরিয়ে যাবার মুহূর্তে তুমি ডাকলে, আমি ঘুরে তাকালাম। তুমি বললে বাইরে চলুন, কথা আছে। তুমি তো রীতিমতো ঘাবড়ে গেলে। আমি হেসেই ফেললাম। তোমাকে অভয় দিয়ে বললাম, অপরাধের জন্য কোনো শাস্তি দেব না, কথা বলবো। আমি বেরোলাম, তোমাকে অনুসরণ করলাম। তুমি আমাকে মাঠে নিয়ে গেলে এবং তারপর অনেক কথা। বাবাকে বাড়ি গিয়ে তোমার কথা বললাম। তিনি তোমাকে দেখলেন। তারপর রোজ দেখা, কত কথা, কাছাকাছি আসা। একদিন আমাদের বিয়ে হলো। দুলালা রিনিকে পেয়ে সে কি আনন্দ আমার। বিয়ের 2 বছর পর তুমি হলে সন্তান সম্ভবা। সময় ঘনিয়ে এলো, আমার অস্থিরতা বেড়ে গেল। তুমি বললে আমি মরে তো আর যাচ্ছি না। বেঁচে রইলাম ঠিকই, কিন্তু তোমার সোহাগের ফুল না ফুটতেই ঝরে গেল। তাও সয়ে নিতে পারতাম রিমি, যদি না ডাক্তার বলতো যে তুমি আর কোনোদিন মা হতে পারবে না। আমি সন্তান জন্ম দেবার ক্ষমতা হারিয়েছি ঠিকই, কিন্তু কিন্তু মা তো হতে পেরেছি। আমার দুলালা রিনির মা আমি। রিমি, ওরাই আমাদের সন্তান। তুমি কি ওদের সন্তান স্নেহে লালন করছো না? কি করছো না? হ্যাঁ, ওদের মুখ চেয়েই তো সব ব্যথা ভুলে আছি। ওরাই তো আমাদের সব। দুলালের চাকরিটা হয়ে গেলেই মিলিকে বউ করে ঘরে তুলে ভরা এক সংসারে গরবিনী মা আমি হতে চাই। ওকে ইন্টারভিউটা দিতে পাঠিও। হ্যাঁ, রাত অনেক হলো, ঘুমো। তাহলে ছোট গিন্নি, কথা পাকা? কথাই তো শুনলাম না, কাঁচা পাকা বলবো কি করে? ও মা, বলে কি? আরে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। দুলাভাই হেয়ালি রেখে ব্যাপারটা খুলে বলুন তো। তোমার বড়পা তোমাকে কিছু বলেনি? আমার জরুরি ক্লাস রেখে আপনার নিকট আত্মীয়কে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে পারবো না। বাসে তোমার নিকট আত্মীয় হলো আব্বাজান, আই মিন তোমার ফাদারের বন্ধুপুত্র এবং তোমাদের ব্যবসার একমাত্র পার্টনার।
কথাটা ভুলে যেও না। আমি বাংলা সাহিত্যের ছাত্রী। ব্যবসার জটিলতা আমার মগজে ঢোকাতে চাওয়া নিছক বোকামি ছাড়া আর কিছু নয় মাই ডিয়ার দুলাভাই। অতএব আজ আমি আপনাদের সাথে এয়ারপোর্টে যাচ্ছ না? এক্স্যাক্টলি। ওকে ওকে, বাসাতের গলায় মালাটা আজকে তাহলে তোমার পরিবর্তে আমিই পরিয়ে দেবো। বাট মাই সুইট ছোট গিন্নি, তোমার ফাইনাল হয়ে গেলে বড় মাল্যটা কিন্তু তোমার নিজের হাতেই। দুলাভাই, আমি কচি খুকি নই কিংবা গবেটো নই, কথাটা মনে রাখবেন। বুঝতে পেরেছি। মিঠে কথায় চিড়ে ভিজবে না। আমি দেখছি। আমাকেও তৈরি হতে হয়। দুলাল, তুমি? এসো, ভেতরে এসো, বসো। কি খবর বলো? মানে তুমি কি দেখছো অমন করে? তোমার শাড়ি, চুল আর মুখ বরাবরের মতোই পরিপাটি, কিন্তু চোখ দুটো কেমন ফোলা ফোলা। অন্যরকম কিছু ঘটে গেলেই চোখ আমার ফুলে ওঠে। সে যাকগে, তোমার কিছু হলো? এটা দেখো। এ নিয়ে কটা ইন্টারভিউ কার্ড আমাকে দেখালে? অনেক। একটা ছোটোখাটো এক্সিবিশন করে ফেলো। এ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ কার্ড পেয়েছো তার সবগুলো মেলে ধরবে। ঠাট্টা করছো মিলি? না, নতুন একটা কিছু তো হবে। শোনো, এই ইন্টারভিউতে চাকরি তোমার হবে না। তুমি বরং বাইরে যাবার চেষ্টা করো। টাকা কিছু আমিও দেব। কিন্তু এই বাকি কিছুটা যোগান কে দেবে বলো? কেন, তোমার ভাইয়া? ভাইয়ের কাছে আর হাত পাততে আমি পারবো না মিলি। তাহলে আর কি, এসো হাতে হাত রেখে আকাশের সিঁড়ি বেয়ে হেঁটে যাই মেঘের দেশে। আমাকে স্বপ্নরাজ্যের নির্বোধ রাজকুমার ভেবো না মিলি। আমিও জানি জীবনটা অত সহজ নয়। সত্যিই যদি জেনে থাকো যে কথার বুননে জীবনটা চলে না, তখন তখন তোমার নিজের অক্ষমতাকে লুকোতে চেষ্টা না করে ঘোচাতে চেষ্টা করো। ঠিক আছে, যেদিন অক্ষমতা ঘোচাতে পারি সেদিনই তোমার মুখোমুখি হব। আসি। আমি বাস্তবে বিশ্বাসী দুলাল। রূপলী মেঘ আর ঝলমলে তারার দেশ আমিও দেখতে চাই, তবে সেখানে বসবাস করতে চাই না। তোমার এই কথাটা আমার অনেক দিন মনে থাকবে মিলি। তোমার জন্য আমি অপেক্ষা করব দুলাল। এই ভর দুপুরে কোথায় যাব? বাসায় গেলে ভাবি জিজ্ঞেস করবেন ইন্টারভিউর কথা, যত্নত্তি করে খাওয়াবেন ইন্টারভিউর দিন পর্যন্ত। তারপর ইন্টারভিউটা হয়ে গেলেই হাজারো প্রশ্ন। কেমন হলো? চাকরিটা হবে তো? রিনি, ছোট বোন রিনিটা রীতিমতো লাফিয়ে দুহাতে তালি বাজিয়ে চিৎকার করে বলে উঠবে, এবার আমার লাল শাড়ি চাই। সোনার হরিণ, চাকরি নামের সোনার হরিণটা কবে যে ধরতে পারবো কে জানে। ভাবি, ভাবি, রিনি, ও ভাবি। কি হলো? এই ভর সন্ধ্যায় চেঁচাচ্ছিস কেন? এই দেখো ভাবি, কাকে নিয়ে এসেছি দেখো। মেরিকে নিশ্চয়। আরে শান্তনু, তুমি? একদিন পর আমাদের কথা মনে পড়লো। দেশের বাইরে ছিলাম ভাবি। এই যা, বাল্বটাও ফিউজ হয়ে গেছে। রিনি, একটা মোম নিয়ে আয়। বস ভাবি, বসো। মুখ না দেখে কথা বলাতে আনন্দ নেই। মোমটা আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, মোম হাজির। দে, আমাকে দে। ওটা কেড়ে দুলাল, টেবিলের ওপর। শান্ত এনেছে মিষ্টি না কি যেন। কাবাব আর দই, যেটা খেতে তুই আর আমি খুব পছন্দ করি। কথা ঘুরিয়ে বলছো। ওটা আমার পছন্দের জিনিস। তা ভাই, ছিলে কোথায়? মামার হোটেলে, লন্ডন। বাঙালি পট্টিতে মামার হোটেল ব্যবসা। 2 বছরের মতো বেকার থেকে সোজা লন্ডন। তোর মামা নিশ্চয়ই সিলেটের লোক। কি যে তুই বলিস না, লন্ডনে বুঝি সিলেটের মানুষ ছাড়া আর কোনো বাঙালিতে যেতে নেই? দুলালের আন্দাজটা মিথ্যে নয় ভাবি। মামার বন্ধু সিলেটের এক ভদ্রলোক। হোটেলটা কিন্তু তারই। কে হলো তো? বাবা, এই দুলাল মজুমদারের আন্দাজটা 99% কারেক্ট। নাও নাও ভাবি, কাবাবটা প্লেটে সাজিয়ে নিয়ে এসো। শান্তকে অনেক দিন পর পেয়েছি, একটা গান না শুনে ছাড়ছি না। সেই ভালো, সেই ভালো। রিনি, আয়, আমাকে একটু সাহায্য কর ভাই। নে ধর। তুমি তাই, তুমি তাই গো,
আমার পরানো যাহা চায়। কিরে থামলি কেন? এই মিলির খবর কি রে? ফাইনাল দেবে। এটা কোনো জবাব হলো? আমি এখনো বেকার, অতএব। এই যাবি আমার সঙ্গে? লন্ডন? নয়তো কি মিলিদের বাসায়? কি করব গিয়ে? তোর মতো হোটেলে। দোষ কি? কাজ তো। প্রয়োজনে মোটর মেকানিক হব, তবুও দেশ ছাড়বো না। নাও ভাই, সদ্গতি করো। রিনি কত বড়টি হয়েছে। এবারে এসএসসি পরীক্ষা দেব। তাহলে তো একটা বর ঠিক করতে হয়। ভাবি তোমার বন্ধুকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে যাবে শান্ত। বন্ধুটি আমার খাঁটি দেশপ্রেমিক, বাংলার মাটি ছেড়ে যাবেন না ভাবি। সামনে আমার লাস্ট ইন্টারভিউ, যদি হিললে হয় ভালো, না হলে হাতের কাজ শিখব, তবুও দেশ আমি ছাড়বো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, বেঁচে থাকো, এ বাংলার একজন খাঁটি বাঙালি হয়েই থাকো তুমি। দেশ ছেড়ে গেলে তো আর বাঙালির তো হারিয়ে যাবে না। শান্ত যখন বলছে জানো ওর সঙ্গে, টাকা যত লাগে আমি দেব। ভাবি, তোর ভাইয়া নগদ যদিও বেশি কিছু দিতে পারবেন না, আমার গয়নাগুলো তো আছে। ভাবি, আচ্ছা তুমি বলো তো শান্ত, মা কিংবা ভাবিদের গয়নাগুলো থাকে কেন? তোদের কোনো কাজই যদি না লাগবে, গয়না দিয়ে কি করবো আমি? আপনার গয়না খোয়াতে হবে না ভাবি, দুলাল যেতে রাজি হলে আমি সব ব্যবস্থা করব। শান্ত? হ্যাঁ রে, আমি তোর বন্ধু রে দুলাল। ঠিক আছে, ইন্টারভিউটা হয়ে যাক, আমি নিজে গিয়ে তোর সঙ্গে কথা বলে আসব। এবারে হাত লাগাও। এই নি চা। থ্যাংক ইউ রিনি। ধন্যবাদ জানাবো আপনাকে। কেন? তোমার জীবনে নতুন একটা মাত্রা যোগ করে দিলাম। তাই নাকি? হ্যাঁ, প্রখ্যাত মিল মালিকের মেয়ে হিসেবে তুমি এই শহরের যে কোনো ঘরের পছন্দ মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারতে, কিন্তু আমি যার সঙ্গে তোমার জীবন জড়িয়ে দিতে চাইছি সে একজন নামকরা বিজনেস ম্যাগনেট। আচ্ছা। হ্যাঁ, বর্তমানে আমেরিকায় তার বাবার বিশাল বাড়ি, তাছাড়া বাসেত নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই বাসেত চৌধুরীর নাম আপনি এর আগেও কয়েকবার উচ্চারণ করেছেন। তিনি আমার বাবার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে, তাও জানিয়েছেন। কিন্তু দুলাভাই, একটা ব্যাপার জানতে বড় ইচ্ছে করে, ওই আমেরিকান লোকটির হাতে আমাকে সঁপে দিতে আপনার এত প্রাণপণ চেষ্টা কেন? মাই ফাদার ইন ল, মানে তোমার আব্বা সুস্থ থাকাকালীন ওই ছেলেটির বাবাকে আমার সামনে কথা দিয়েছিলেন। তাই বলুন, আর তাই বুঝি শ্বশুরের অনুগত জামাতা হিসেবে তার দেয়া কথা রাখার জন্যেই আপনার এই প্রচেষ্টা। হার্ট স্ট্রোকে আব্বাজানের কথা বন্ধ না হয়ে গেলে তিনিই তোমাকে তার হাতে। প্লিজ দুলাভাই, আমার পড়া আছে, পরে এ নিয়ে কথা হবে। যান, আপাকে নিয়ে শুনেছি ডাক্তারের কাছে যাবেন। তুমি আমাকে রীতিমতো অ্যাভয়েড করছো মিলি, বাট মাইন্ড ইট, আমি যা চাই সেটাই এই পরিবারের সবাই মেনে নেয়। আমি যদি না মেনে নিই? তোমার আপার কাছে জেনে নিও কি হবে, কারণ বাসেত চৌধুরী আমাকে ভুল বুঝুক এটা আমি চাইব না। অতএব দাঁড়ান দুলাভাই, আর কারো কাছে কিছু জানতে হবে না, আমি সব জানি। আমাকে আপনার মনোনীত কারো হাতে দিতে না পারলে আমার নামে লিখে দেয় আমার বাবার সম্পত্তির অর্ধেকটা তদারকি করার ক্ষমতাটা আপনার আর এখনকার মতো থাকবে না। মিলি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তো কদিন থেকেই শুরু করেছেন আপনি দুলাভাই। দুলালের সঙ্গে যেদিন আমাকে ঘনিষ্ঠ হয়ে বসে কথা বলতে দেখেছেন, সেদিন থেকে আপনার মাথায় রক্ত উঠেছে। কি বলতে চাও তুমি? আপনি বললে আজ এই মুহূর্তে আমার সম্পূর্ণ অংশটাই আমি আপনার নামে দলিল করে দেব। নিয়ে আসুন, নিয়ে আসুন, স্ট্যাম্প নিয়ে আসুন, মনের আগুনটা আপনার নিভে যাক। ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। তুমি কি মনে করেছো তোমার সম্পদের লোভে? তা নয়তো কি? ওই লোকটা দেশে ফেরার পর থেকে আমার পিছু লেগেছেন কেন? কি কি ক্ষতি করেছি আপনার আমি? তুমি রীতিমতো খেপে গেছো। আমি আমি তোমার ক্ষতি চাই না, ভালো চাই, এবং সেই জন্যই বাসেতের সঙ্গে তোমার বিয়ের কথাটা। আই এম ডেড দুলাভাই, মৃত যে তার সঙ্গে কারো বিয়ে হতে পারে না। মরবি তো, একটা বেকার ভবঘুরকে পছন্দ করে বসে আছো। আরে বেকার মানে তো অর্ধমৃত। প্রখ্যাত বেকার মিস্টার দোলাল তো অর্ধমৃত। নিজেকে বয়ে বেড়াবার শক্তি যার নেই, সে তোমাকে জীবনের আলো দেখাবে কি করে? দুলাভাই, দুলালকে নিয়ে কটাক্ষ করে কিচ্ছু বলবেন না। নিয়ে এসেছিলে, চাকরিও দিতে চেয়েছিলাম, সাহেবের সেন্টিমেন্টে বাদলো। ইডিয়েট, সস্তা সেন্টিমেন্টকে পুঁজি করে ধুকে ধুকে মরবে, তোমাকে মার। তবুও আপনার মতো হীন স্বার্থপরদের দ্বারস্থ হব না কোনোদিন, কথাটা মনে রাখবেন। কই তোমার হলো?
আপু ডাকছেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যান। চিকিৎসা তোমারও প্রয়োজন। ইদানিং পাগলামি শুরু করেছ। ঠিক আছে, সন্ধ্যায় ফাইনাল হবে। ফাইনাল? ভয় দেখিয়ে গেল। আমাকেও তাহলে দুলালের সঙ্গে শেষ কথাটাই বলতে হয়। হঠাৎ পাবলিক লাইব্রেরিতে ডেকেছো কেন? বোধহয় হারাতে হচ্ছে তোমাকে। মিলি, একজন বেকারের হাতে মেয়েকে তুলে দিতে কোনো অভিভাবকই রাজি হন না। মেয়ের মতামতের কোনো মূল্যই কি অভিভাবক দেবেন না? সংসারটা করবে কে, মেয়ে না তার অভিভাবক? আমি তো তোমাকে নিয়েই বাঁচতে চাই, তোমার কাছে আসতে চাই দুলাল, কিন্তু তোমার একটা চাকরি। ভেতরের জ্বালাটাকে আর বাড়িয়ে দিও না মিলি। তোমার মতো করে আমি ভাবতে পারি না, ভাববার সাধ্য নেই আমার। তাহলে সাহস যদি থাকে, আমার উপর যদি সামান্যতম বিশ্বাসও তোমার থাকে, তাহলে বেরিয়ে এসো। ভাইয়া আর ভাবিকে তুমি তো চেনোই, ওরা তোমাকে স্নেহ বঞ্চিত করবেন না। তা হয় না দুলাল। নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা আজ বিত্তবান, সামান্য একজন কেরানি ছিলেন। তারপর মুক্তিযুদ্ধ, দেশের কাজ, এলাকার এক নেতা বাবার দেশপ্রেমে মুগ্ধ হয়ে তার নিজের ঠিকাদারি ব্যবসায় ডেকে নিলেন বাবাকে। সৎ থেকেই ব্যবসায় লাভ করিয়ে আজ তিনি এতটা সম্পদের মালিক। আমি তারই মেয়ে হয়ে পরনির্ভরশীল হতে চাই না দুলাল, তোমাকেও বেকার দেখতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, কালই আমার জীবনের শেষ ইন্টারভিউ। হয় চাকরি হবে, না হলে না। অতটা বেপরোয়া তোমাকে হতে আমি বলছি না। বড় আপা আমাকে সব জানিয়েছেন মিলি। সব? তোমার দুলাভাইয়ের সঙ্গে বাসের চৌধুরীর প্রসঙ্গ নিয়ে কাল তোমার যেসব কথা হয়েছে, তিনি আড়াল থেকে শুনে আমাকে লিখে জানিয়েছেন। আপা? এই দেখো আপার হাতের লেখা চিঠি। তোমাদের বাসার দারোয়ান আমাকে দিয়ে গেছে খুব ভোরে, সঙ্গে তোমার মৌখিক সংবাদ। তাই তো এলাম। এখন আমি কি করব? যখন বলেছ তুমি মৃত, মরার মতোই থাকো আর কটা দিন, তারপর দেখি কি হয়। তুমি সময় মতো আমাকে উদ্ধার না করলে আমি যে সত্যি সত্যি মরে যাব দুলাল। ওই বাসেত এবং দুলাভাই আমাকে গিলে খাবে। তা হতে পারে না মিলি। তোমাকে আমাকে গিলে খাবার শক্তি বা সাহস তোমার দুলাভাইদের মতো অক্টোপাসদেরও নেই মিলি। বাসের চৌধুরী তো এখানে পরগাছা মাত্র। দুলাল, আমার সকল দুঃখের প্রদীপ। অন্ধকারে গান গাইবি? ভাইয়া, বাতিটা জ্বালিয়ে নে না। বাল্বটা ফিউজ, আজ 3 দিন। একটা কিনে আনলেই পারিস। খুব চটাং চটাং কথা বলতে শিখেছিস, কিনতে পারিনি বলে তুইও খোঁটা দিচ্ছিস। ভাইয়া, বেকারের কত ধকল সইতে হয়। নে, মোমটা জ্বালিয়ে দে, নাকি তাও পারবি না? অমন করে বলছিস কেন রে ভাইয়া? আজ তোর কি হয়েছে? ইন্টারভিউ দিয়ে এসে ওর মেজাজ সপ্তমে ওঠে। নে, বাল্বটা লাগিয়ে নে। বাল্ব? আকাশ থেকে পড়লি মনে হয়। কালই বাল্ব বানিয়ে রেখেছি, তুই খুব রাতে ফেলি তো তাই লাগাতে দিইনি। নে, লাগিয়ে দে। খামোখা আমার উপর চটে। তুই পড়তে জানিনি, যা। তা হ্যাঁ রে, ইন্টারভিউ কেমন হলো রে? বললি না তো। তোর ভাইয়া বোর্ডে ছিলেন? কে কি জিজ্ঞেস করলেন? অনেকগুলো প্রশ্ন, এক কথায় জবাব হলো লিখিত পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তবে ভাইভাটা ফার্স্ট ক্লাস। তাহলে রিনির সঙ্গে দুর্ব্যবহারটা করলি কেন? আমার হাতে টাকা নেই জেনেও কেনাকাটার কথা বললে কেন? আমি কি দুলাল, গানটা গাইছিলাম, তাও গাইতে দিলাম। ভারী তো একটা গান তোর। আমার সকল দুঃখের প্রদীপ জেলে ওসব দুঃখের প্রদীপ নিভিয়ে এবার সুখের প্রদীপ জ্বালা, দেখবি মনটাও কেমন তাজা হয়ে গেছে। নে, জামা কাপড় ছাড়, আমি চা নাস্তা নিয়ে আসছি। তুমি আমাদের জন্য আর কত করবে ভাবি? এই পাকা পাকা কথা আমি একদম শুনতে চাই না। ওঠ ওঠ, হাত ধুয়ে আয়। তার আগে গানটা আরেকবার গাই। ঠিক আছে। আমার সকল দুঃখের প্রদীপ। এই যা, বিদ্যুৎটাও চলে গেল, প্রদীপ সবই নিভে গেল। মোমবাতিটাই এবার জ্বালাই। ভাবি, কি রে, ভয় পাচ্ছিস? আসছি, বাতিটা নিয়ে চল গর্ধব। চলো।
কথাটা শুনেছ বোধ হয়। বাসেতের মা বাবা আজ বিকেলে তোমাকে আংটি পরিয়ে আশীর্বাদ করতে আসবেন। আপাতত তাই বললেন। আজ আমি অফিসে যাচ্ছি না। আংটি আমি যদি না পরি? ছেলে মানুষই হবে, হয়তো ওদের সামনে কিছু বলবো না, কিন্তু কিন্তুটাও বলে ফেলুন। জীবনটা ছেলে খেলার নয় মিলি। তাই তো ভেবেই সব সিদ্ধান্ত নিতে হবে দুলাভাই। আমরা এবং আমি তোমাকে নিয়ে অনেক ভেবেছি। ওসব ভালোবাসাবাসি ভুলে যাও। আলেয়ার পিছু নিলে হোঁচট খাবে। তবুও ছুটতে দোষ কি? না না, তা হয় না মিলি। আমাকে অসম্মান করার দুঃসাহস দেখিও না, তাহলে তোমার আপাকে চরম মূল্য দিতে হবে। কি করবেন শুনি? তুমি বাসেতকে বিয়ে না করলে আমি বাড়িতে তোমার আপাকে রেখে চলে যাব। দুলাভাই, বলেছি তো, বাসেতকে হাতছাড়া করতে আমি পারবো না। আমার ভবিষ্যৎ ওকে ঘিরেই। ভবিষ্যৎ? তার মানে? দেশের একমাত্র ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির মালিক হবে বাসেত চৌধুরী, আর আমি হব তার ম্যানেজিং পার্টনার। বাড়ি গাড়ি আরো আরো টাকা। আর কত টাকা হলে আপনি তৃপ্ত হবেন দুলাভাই? জানি না, তবে আই ওয়ান্ট মোর। আমি আরো চাই, তা না হলে আমার দুঃখ মিটবে না মিলি। তুমি তো জানোই, তোমার বোন আমাকে বিগত 15 বছরে একটি সন্তানের মুখও দেখাতে পারল না। সে দুঃখ আমি সম্পদের পাহাড়ে ছড়ে ভুলে থাকতে চাই। দুঃখটা আপনার একার? আপুর এ নিয়ে দুঃখ নেই? আর কেউ না জানুক, আমি তো জেনেছি। আপনার সাময়িক সুখ বিলাসের তাড়নায় আপু ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়ের পর 5টি বছর মা হতে চেয়ে ব্যর্থ হয়েছেন। তারপর তার যখন সব শক্তি নিঃশেষ হয়ে গেল সৃষ্টিকর্তার প্রকৃতির নিদারুণ আক্রোশে, তখনই আপনি হলেন ভিন্নমুখী। সেজন্য দায়ী কে বলুন? কে, আপা না আপনি? স্টপ ইট, ইটস এ ডেড স্টোরি। আমি সব ভুলতে চাই। আমি সম্পদ চাই, টাকা চাই, আর সেজন্যই তোমায় বাসেত চৌধুরীকে বিয়ে করতে হবে। মানুষ এত জঘন্য হতে পারে আমার জানা ছিল না। আপনার অবহেলায় আপা আমার ধুকে ধুকে মরছে, রীতিমতো চিকিৎসাও করাচ্ছেন না। এখন আরো একটা নির্মম শর্ত আরোপ করে তাকেও কি মেরে ফেলতে চান? আমি নিজে বাঁচার মতো বাঁচতে না পারলে তোমরা সুখী জীবন যাপন করবে, তাই কি হয়? ঠিক আছে, আপনারই জয় হোক। আমি তো মরেই গেছি। আমার আপাকে মারতে চাইনে। তার অনেক দুঃখ, অনেক কষ্ট, তার বাড়াতে চাইনে। আমি বাসেত চৌধুরীকে। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো বুদ্ধিমতির নিপুণ সিদ্ধান্ত। যাও, cheer up মাই ডিয়ার ছোট গিন্নি। কই গো, শুনছো? মিলি আমাদের সম্মতি দিয়েছে। আমি হেরে গেলাম দুলাল, আমি মরেই গেলাম। এবারেও তোমাদের দুলাল ওয়েটিং লিস্টে। খবরটা না জানালেও পারতে। চাকরি ওর হবে, তবে মাস 6 পর। রেজাল্ট খুব একটা খারাপ করেনি, 10 জনের মধ্যেই আছে। সেই আনন্দেই নাচো। আচ্ছা, কি করতে আছো তুমি? পার্সোনাল অফিসার, নিজের ছোট ভাইটার জন্য একটু। পারি, অন্যায় করলে অনেক কিছুই ওর জন্য করতে পারতাম, এবং এখনো পারি, কিন্তু কাজটা কি ভালো হবে? এ বাড়িটা তোমার অফিস না, আর আমিও তোমাদের অফিসের কেউ নই। আমি দুলালের ভাবি নই, মা। একজন মা তার সন্তানকে কতদিন বেকার দেখতে চান? কতদিন? যতদিন আর সব দুলালদের মায়েরা দেখবেন। বেকার তো আর একটি দুটি নয় রিমি, অসংখ্য বেকার আমরা তৈরি করেছি বিগত বছরগুলোতে। সবাইকে কাজ দিতে সময় তো লাগবেই। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি দুলালের চাকরি চাই। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি দুলালের চাকরিতে বাধা দিচ্ছি। তোমার একগুঁয়েমি, তোমার নীতি। একজন স্কুল শিক্ষিকা হয়ে তুমি আমাকে নীতি বিসর্জন দিতে বলছো রিমি? ছেলেটার মলিন অসহায় মুখ আমার সব বোধ কেড়ে নেয়। তাও আমি বুঝতে পারি রিমি, কিন্তু 71-এর চেতনায় পুষ্ট মনটা আমার স্বজনের মুখটাকে ভুলিয়ে রাখে। যখন অফিসে কলম হাতে ব্যস্ত থাকি তখন আমি নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী মনে করি। তোমার আত্মমর্যাদায় আঘাত দিয়ে কিছু বলে থাকলে আমায় ক্ষমা করে দিও তুহিন। আই এম সরি। দুলাল কোথায়? বিকেল থেকে ঘরে বসে আছে। ভাইয়া, এই ভাইয়া ওঠ, চা ঠান্ডা হয়ে গেল যে। তোকে না কতবার বলেছি উপর হয়ে শুয়ে থাকলে আমাকে ডাকবি না? কেন, ভাবনায় ছেদ পড়ে বলে? আচ্ছা, আজ কি ভাবছিলি বলতো? রেনে,
ভালো হবে না কিন্তু। চা কি গরম করে আনবো? যে গরম মেজাজ তোর। মারবো এক থাপ্পড়। ভাবি কি হলো রে আবার? মারতে যাচ্ছে। এই নিশ্চয়ই কিছু করেছিস তুই। পাদর কোথাকার। ভাবি ওকে সত্যি সত্যি মারলি? কি রে, আজ তোর কি হয়েছে? আরে কি সুন্দর কার্ড। দেখি দেখি। ভাবি ভাবি প্লিজ ওটা খুলো না ভাবি। ভাবি সে কি, মিলির বিয়ে হয়ে গেল? রিনি, চাটা নিয়ে যা। যাচ্ছি। হঠাৎ মিলির এই পরিবর্তন তোকে জানিয়েছিল কিছু? এমনটা করবে জানায়নি। ভালোই করেছে, আমি বরং মুক্ত হলাম। দুলাল। হ্যাঁ ভাবি, তুমি এসব নিয়ে কিচ্ছু ভেবো না। চাকরি আমার না হোক, শান্ত আছে, পারো তো কটা টাকা দাও, শান্তর কাছে যাব। না, এখন কোথাও যাওয়া হবে না, পাঠাচ্ছি তোর ভাইয়াকে। ভাবি ভাবি প্লিজ ভাইয়াকে। ঠিক আছে, তোষকের নিচে সেদিন 10টা টাকা রেখেছি, ওটা নিয়েই বেরিয়ে পড়ি। এ কি, এটা কি কোনো ইন্টারভিউ কার্ড? না তো, এই যে চাকরির নিয়োগপত্র। ভাবি, রিনি, কি হলো কি হলো রে, কি হলো? এটা কবে এসেছে? জানি না তো। এদিন সাথে হবে। তোর তোষকের নিচে রেখেছিলাম, ভেবেছিলাম ইন্টারভিউ কার্ড। তুই তখন তোর ভাইয়ের ব্যাংকে ইন্টারভিউর জন্য রীতিমতো তৈরি হচ্ছিলি। ওটা কি রে দুলাল? চাকরিতে যোগদান পত্র। তাই নাকি? কোথায়? মন্ত্রণালয়। তাই? তবে যোগদানের তারিখ গতকাল শেষ হয়ে গেছে। তাহলে উপায়? জানি না। কোথায় কোথায় যাচ্ছিস? যাচ্ছিস? তাও জানি না। আমি তোর মহা সর্বনাশ করেছি রে দুলাল, মহা সর্বনাশ করেছি আমি। হ্যাঁ আমি। রিমি, ভাবি, ভাইয়া দাঁড়াও। এই ওকে থামাও, ভাইয়া, ও পথে ভাইয়া নামছে। দাঁড়া। ওকে থামাও, থামাও ওকে। এতক্ষণ সামনেই পথ নাটকের অভিনয় শুনলেন। মূল গল্প জাকিয়া সুলতানা, বেতার নাট্যরূপ আব্দুল হাই দুরবার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন রামেন্দু মজুমদার, ভাবি মালা চৌধুরী, দুলাভাই মনিরুল ইসলাম বাদল, রিনি মিতু রহমান, শান্ত বাচ্চু রহমান, প্রথম যুবক আব্দুল হাই দুরবার, দ্বিতীয় যুবক মাহবুবুর রহমান, কর্মকর্তা জিয়াউল হুদা উজ্জ্বল, দুলাল সৈফুর রহমান মিরন এবং মিলির চরিত্রে অভিনয় করেছেন ত্রোপা মজুমদার। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।